গুড মর্নিং। শুরু করছে এডুকেশন অনলাইন, তোমাদের অনলাইন পড়াশোনার সেই জায়গা যেখান থেকে একদিকে যেরকম বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস হচ্ছে, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে তোমরা বিষয়গুলোকে শিখতে পারছো। তোমরা মানে যে সমস্ত পড়ুয়ারা আমাদের সঙ্গে প্রত্যেক দিন এই অনলাইন ক্লাসরুমে হাজির থাকো, যেরকম ক্লাস 9, 10, 11, 12 বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, বিভিন্ন বিষয় নিয়ে এখানে তোমাদেরকে পড়ান বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা, তেমনই ওই যে বললাম যে বিভিন্ন জায়গা থেকে একাধিক স্কুলের একাধিক শিক্ষক শিক্ষিকা তোমাদেরকে বিভিন্ন বিষয়গুলো পড়াচ্ছেন, প্রত্যেকটা জায়গা থেকে তোমরা জানতে পারছো। এটা কিন্তু একটা অনেক বড় সুযোগ। আজকে ক্লাস 11-এর কেমিস্ট্রি বা ক্লাস 11-এর রসায়ন নিয়ে আমরা আলোচনা করব এবং তার জন্য কিন্তু সরাসরি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বারাসতের সত্যভারতী বিদ্যাপীঠ থেকে মলয় মজুমদার স্যার। স্যার অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। স্যার আজকে আমরা 11-এর কেমিস্ট্রি কোন চ্যাপ্টার, কোন বিষয়টা? 11-এর অর্গানিক বা জৈব রসায়নের পোর্শনটা পড়াবো। আচ্ছা, কিছুটা প্রথম দিকে যেটা বেসিক চ্যাপ্টার। অর্গানিক নিয়ে অনেকে ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। অর্গানিকটাই ভালো, ওটা দেখি নম্বর স্কোর করা যায়। অর্গানিকটা ভালো এবং নম্বরও খুব সহজে ওঠে। হ্যাঁ একদম, আমি অন্তত অর্গানিকের জন্য পাস করেছি এটুকু বলতে পারি, না হলে ইনঅর্গানিক আর ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমি শিওর ফেল করতাম। আমাদের বন্ধুরা তোমরা যারা আছো ক্লাস 11-এর অর্গানিক কেমিস্ট্রি স্যার আজকে পড়াচ্ছেন, তোমরা খুব ভালো করে শুনে নাও, তোমরা বুঝে নাও, আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু সরাসরি সেটা জিজ্ঞেস করতে পারো। স্যার আমরা চলে যাই তাহলে সরাসরি। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়াবো, তোমাদেরকে স্যার পড়াবেন মলয় মজুমদার স্যার আজকে আমাদের সঙ্গে রয়েছেন বারাসতের সত্যভারতী বিদ্যাপীঠ থেকে। স্যার চলে যাই সরাসরি আমরা যাচ্ছি। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি মূলত শুরু করব। এখানে আমাদের বিভিন্ন ধরনের যে কেমিস্ট্রির যে পার্টগুলো আছে তার মধ্যে ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক আছে। তার মধ্যে অর্গানিক কেমিস্ট্রিতে অনেকেই ভয় পায়, কিন্তু আমার মতে অর্গানিক কেমিস্ট্রিতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা প্রথমেই চলে যাই ক্লাসিফিকেশন অফ রিয়াকশান। বিভিন্ন ধরনের যে ধরনের রিয়াকশান আছে যেগুলো তোমরা ক্লাস 8-9 থেকে পড়েছো, শুধু নামগুলো, যেমন সাবস্টিটিউশন রিয়াকশান বা প্রতিস্থাপন বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন বিক্রিয়া, পুনর্বিন্যাস বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া, সংযোগ বিক্রিয়া, বিভিন্ন। তার মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে সাবস্টিটিউশন বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া। সাবস্টিটিউশন বিক্রিয়ার মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা SN2 আর একটা SN1। তোমরা লিখতে থাকো, স্যার বলে দিচ্ছেন, তোমরা লিখে নাও, তোমাদেরও প্র্যাকটিসটা হয়ে যাবে, স্যারও বলে দেবেন। হ্যাঁ, SN1 ফুল টার্ম হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিয়াকশন। SN1, S হচ্ছে সাবস্টিটিউশন, N হচ্ছে নিউক্লিওফিলিক, 1 মানে হচ্ছে ইউনিমলিকুলার রিয়াকশন অথবা ফার্স্ট অর্ডার রিয়াকশন। SN2 মিনস হচ্ছে S সেই সাবস্টিটিউশন, N মিনস নিউক্লিওফিলিক, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, সেকেন্ড অর্ডার রিয়াকশন বা বাইমলিকুলার রিয়াকশন। এখানে তাহলে সাবস্টিটিউশনের প্রতিস্থাপন বিক্রিয়া, ধরো একটা বিক্রিয়া আমরা লিখলাম CH3Cl প্লাস NaOH, রিয়াকশান করলে তৈরি হয়ে গেল CH3OH প্লাস NaCl। এখানে ক্লোরিন মলিকুলটা, ক্লোরিন অ্যাটমটা OH যে সাবস্টিটিউশন হয়েছে, তাই এটা সাবস্টিটিউশন রিয়াকশান। যে কোনো এখানে এই এলিমেন্ট যেটা সাবস্টিটিউট হচ্ছে অন্য একটা দিয়ে, সেটাকে বলবো হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশান। নিউক্লিওফিলিক, এখানে বিক্রিয়াগুলো আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে নিউক্লিওফিলিক আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক। নিউক্লিওফিলিক মিনস তাদের অ্যাফিনেশন টু দ্য নিউক্লিয়াস। অ্যাফিনেশন টু নিউক্লিয়াস মানে হচ্ছে তাদের নিউক্লিয়াসের প্রতি আসক্তি থাকবে, নিজেরা নেগেটিভ চার্জ। এইটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত। নিউক্লিয়াসে থাকে প্রোটন, নিউক্লিয়াসে প্রোটন মিনস হচ্ছে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জের প্রতি নেগেটিভ চার্জে অ্যাট্রাকশন থাকবে, অর্থাৎ তারা নিজেরা হবে নেগেটিভ চার্জ, অথবা তারা যেটা থাকবে সেটা হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রনের ঘাটতি, অর্থাৎ আউটার মোস্ট শেলে 8টার থেকে কম ইলেকট্রন থাকলেও তারা সেটা করতে পারে। এইবার নিউক্লিয় ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডারটা জিনিসটা কি, আমরা প্রথমে চলে যাচ্ছি SN2 রিয়াকশান। ধরো এই একটা দ্যাট ইজ মিথাইল ক্লোরাইড। এইটার সাথে যদি OH এর রিয়াকশান হয় তাহলে কি হবে, মেন প্রোডাক্ট হচ্ছে এখানে ক্লোরিন মলিকুল যেটা আছে সেটা OH এর সাবস্টিটিউশন হবে। কিভাবে হবে,
এটাকে আমরা বলি হচ্ছে মেকানিস্টিক ওয়ে বা মেকানিজম বা ক্রিয়া কৌশল, স্টেপ বাই স্টেপ রিয়াকশনটা কি হবে। এখানে যেটা হচ্ছে সিএল মলিকুলটা বেরিয়ে যাচ্ছে বলে সিএলটাকে বলি আমরা লিভিং গ্রুপ, বা যে গ্রুপটা অপসারিত হচ্ছে সিএল হচ্ছে লিভিং গ্রুপ, আর ওইচ মূলক যেটা ঢুকছে এটাকে বলি হচ্ছে আমরা ইনকামিং গ্রুপ। এইবার কি করবে, ওইচ যেটা অ্যাট্রাকশন করবে লিভিং গ্রুপের অপোজিট থেকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে। যেদিকে লিভিং গ্রুপ থাকবে তার অপোজিট সাইড থেকে ওএইচ এসে অ্যাট্রাক্ট করবে, ওএইচ অ্যাট্রাক্ট করবে এই দিক থেকে। তাহলে কি হবে, এতে যেটা দাঁড়াবে এই হাইড্রোজেনগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না, কার্বন ক্লোরিন যে বন্ডটা আছে সেটা ক্রমশ দুর্বল হবে, উইক হবে। এইটাকে আমরা বলছি হচ্ছে ডট ডট দিয়ে দেখাই, এটাকে বলছি হাফ বন্ড। আগে এটা যেমন পুরোপুরি একটা সিঙ্গেল বন্ড ছিল, এই বন্ডটাকে এখন উইক হচ্ছে বলে হাফ বন্ড। সিমিলারলি অপোজিট সাইড থেকে আরেকটা বন্ড তৈরি হচ্ছে, অপোজিট সাইড থেকে একটা বন্ড তৈরি, এই দিকের একটা হাফ বন্ড, এই দিকের একটা হাফ বন্ড মিলে হচ্ছে ফুল বা সিঙ্গেল বন্ড। এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট বা ট্রানজিশন অবস্থা, মধ্যবর্তী অবস্থা। এই মধ্যবর্তী অবস্থাটা যার যত বেশি হবে ফাইনাল প্রোডাক্টটা তত বেশি হবে। এর পরের স্টেপে কি হবে, এই দিকের যে ক্লোরিনটা আছে, দাঁড়ান স্যার 1 মিনিট। হ্যাঁ স্যার। এই ক্লোরিনটা পুরোপুরি চলে যাবে আর এই দিকে ওএইচ বন্ডিংটা হবে। এবার যেটা দাঁড়াবে, এই দিকের এইচ, এইটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে এটা দুটো স্টেপে বিক্রিয়াটা হচ্ছে। ফার্স্ট স্টেপে ওএইচ ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করছে এবং ক্লোরিন ওএইচের মধ্যে বন্ডটা ক্রমশ দুর্বল, এদিকে একটা বন্ড তৈরি হচ্ছে হাফ বন্ডিং, এদিকে কার্বন ক্লোরিন বন্ডটা ক্রমশ ভেঙে যাচ্ছে, এটা দুর্বল হচ্ছে। আর তারপর ফাইনাল স্টেপে কি হচ্ছে, ক্লোরিনটা পুরোপুরি চলে যাচ্ছে, ক্লোরিনটা চলে যাচ্ছে, এখানে ওএইচ থেকে যাচ্ছে। এখানে যেটা বৈশিষ্ট্য হচ্ছে এই ইন্টারমিডিয়েট বা ট্রানজিশন স্টেটটা যে ক্ষেত্রে বেশি হবে ফাইনাল প্রোডাক্টটাও তত বেশি হবে। এখানে ফাইনাল প্রোডাক্ট, তাহলে এখানে দুটো সাবস্ট্যান্টের উপর এই রেটটা রিয়াকশান করছে, মিথাইল ক্লোরাইডের উপর নির্ভর করছে, ওএইচের উপরে নির্ভর করছে, ওএইচ আয়নের উপরে। তাহলে এইখানে যে সাবস্টিটিউশন হচ্ছে এটাকে বলবো হচ্ছে সেকেন্ড অর্ডার। দুটো রিয়াক্ট্যান্টের উপর যদি এটা নির্ভর করে তখন তাকে বলবো হচ্ছে সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার রিয়াকশন এখানে কি হচ্ছে, ক্লোরিন যেদিকে থাকছে ওএইচ তার বিপরীত দিক থেকে ঢুকছে, তার জন্য এটাকে বলি হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন। ইনভার্সন অফ কনফিগারেশন মানে লিভিং গ্রুপ যেদিকে থাকবে ইনকামিং গ্রুপ তার বিপরীত দিকে অবস্থান করবে। এই ক্লোরিনটা যদি মূল অরিজিনাল কম্পাউন্ডের ডান দিকে থাকে তাহলে ওই গ্রুপটা তাহলে তার বাদিকে থাকবে। হ্যাঁ স্যার। আর এখানে তাহলে যেটা হচ্ছে রেট, বিক্রিয়া হার, তাহলে কি হবে, বিক্রিয়া হার বলতে হবে হচ্ছে তাহলে দুটো বিষয়ের উপর নির্ভর করছে। বিক্রিয়া হার কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, মিথাইল ক্লোরাইড এর উপর ওর যেমন নির্ভর করছে, সিমিলারলি OH মাইনাসের উপরে নির্ভর করছে। বিক্রিয়া হার যেহেতু এখানে এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1, তাই এটা হচ্ছে যোগ করলে 2, তাই এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশান। তা সেকেন্ড অর্ডার রিয়াকশানে হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন। আচ্ছা, এবার ফার্স্ট অর্ডার রিয়াকশানে যদি চলে যাই তখন কি হবে, এবারও প্রোডাক্টের দিক থেকে যদি দেখি প্রোডাক্টটা কিন্তু সেম থাকবে। সেম নেচার বলতে এখানেও যদি OH মাইনাস দেওয়া হয় মানে কোনো বেসের সাথে রিয়াকশান করা হয় সেম সাবস্টিটিউশন হবে, ক্লোরিনের জায়গায় OH হবে। প্রোডাক্টের থেকে কিন্তু কোনো রকম পার্থক্য নেই, একই আগেরটাও যে প্রোডাক্ট হচ্ছিল এটা তো ঠিক সেম প্রোডাক্ট হবে, কিন্তু এবার মেকানিস্টিক ওয়ে যেটা সেটা একটু আলাদা। এবার কি হবে, যেহেতু এখানে মিথাইল গ্রুপগুলোর সাইজটা বড়, হাইড্রোজেন
মিথাইল গ্রুপগুলোর সাইজটা আগের থেকে বড়, ফলে কি হচ্ছে ব্যাক সাইড থেকে কিন্তু আর এবার OH অ্যাটাক করতে পারবে না। যেহেতু এরা বড় সাইজ হয়, বাল্কি সাইজ হয়, এই জায়গাটা ব্লক হয়ে গেছে। এইটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি স্টেরিক ফ্যাক্টর বা স্টেরিক হিন্ডারেন্স। স্টেরিক ফ্যাক্টর বা স্টেরিক হিন্ডারেন্সের জন্য ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে পারবে না। এইবার যেটা হয় সেটা হচ্ছে এটা ট্রানজিশন স্টেটে যেটা হয় সেটা আয়োনাইজড হয়ে যায়। এইখানে যেহেতু এদিকে বাল্কি গ্রুপ আছে, এটা এখান থেকে ঢুকতে পারছে না, এটা ব্লক করে দিয়েছে জায়গাটা স্টেরিক ফ্যাক্টরের জন্য। এই জায়গাটা এবার OH আর সরাসরি প্রথম ধাপে না ঢুকে এই যৌগটা আয়নিত হয়ে গেল। এই স্টেপটার পরের স্টেপে যেটা হয়, যেখানটায় Cl ছিল, লিভিং গ্রুপটা ছিল, ঠিক সেই জায়গাটায় OH-টা ঢুকে যাচ্ছে। তাহলে এইখানে যেটা হচ্ছে, এইটা হচ্ছে ট্রানজিশন স্টেট বা মধ্যবর্তী অবস্থা। এই ট্রানজিশন স্টেট বা মধ্যবর্তী অবস্থাটা যে ক্ষেত্রে বেশি হবে সেটার ক্ষেত্রে প্রোডাক্টটা বেশি হবে। এইটার ক্ষেত্রে প্রোডাক্টটা শুধুমাত্র টারশিয়ারি গ্রুপটার উপরই নির্ভর করছে, এইটার উপর রেটটা নির্ভর করছে। এখানে কিন্তু এই ট্রানজিশন স্টেটে OH-এর কোনো বিক্রিয়া অংশগ্রহণ করছে না, তাই এটাকে বলবো হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান। তাহলে এটার বিক্রিয়া হার সমান হবে হচ্ছে K × CH3 শুধু এইটার উপর নির্ভর করছে, যেহেতু একটা রিয়াক্টেন্টের উপর নির্ভর করছে, তাই এটাকে হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশন। আচ্ছা, ফার্স্ট অর্ডার রিয়াকশনে লিভিং গ্রুপ যেখানটা আছে, ইনকামিং গ্রুপটা কিন্তু ঠিক সেই জায়গায় বসবে, যেখানে সেকেন্ড অর্ডার কিন্তু উল্টো ছিল, অপোজিটে বসবে। এখানে লিভিং গ্রুপ যে জায়গাটায় আছে, ইনকামিং গ্রুপটাও কিন্তু ঠিক সেই জায়গাটায় বসবে। যেহেতু এখানে লিভিং গ্রুপ এবং ইনকামিং গ্রুপের অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এটাকে বলা হচ্ছে রিটেনশন অফ কনফিগারেশন, অর্থাৎ এদের গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না। আগেরটার ক্ষেত্রে যেমন গঠনে পরিবর্তন হয়ে যাচ্ছিল, সেটা তাই বলছিলাম ইনভার্সন অফ কনফিগারেশন। তাহলে তোমাদের রিটেনশন অফ কনফিগারেশন আর ইনভার্সন অফ কনফিগারেশন কি, এটার মধ্যে ধারণা একটা ক্লিয়ার হলো আশা করছি। এবার লিভিং গ্রুপগুলো কোনগুলো? ধরো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন, এগুলো হচ্ছে এখানে লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ যদি আয়োডিন থাকে তাহলে রিয়াকশন রেটটা আরও ভালো হবে। লিভিং গ্রুপ যদি আয়োডিন থাকে, কারণ হচ্ছে ক্লোরিন থেকে ব্রোমিনের অ্যাটমিক ওয়েটটা বেশি, তার থেকে আয়োডিন অ্যাটমিক বেশি। যার অ্যাটমিক ওয়েটটা বেশি, অর্থাৎ যার ভর বেশি, সেটা লিভিং গ্রুপটা ভালো হবে। তাহলে আশা করি তোমাদের SN1 SN2 সম্বন্ধে কিছুটা ধারণা হয়েছে। এবার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে তোমরা বলতে পারো। একদমই, যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা সরাসরি ফোন করতে পারো। আর SN1 SN2 নিয়ে নিশ্চয়ই তোমাদের ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে, স্যার বলে দিয়েছেন খুব ভালো করে। স্যার আমরা পড়াতে থাকি, আপনি ওদেরকে বলতে থাকুন, যদি ওদের কারো কোনো ডাউট থাকে ওরা নিশ্চয়ই আমাদেরকে ফোন করবে। যে ধরনের ডাউটস তোমাদের থাকবে তোমরা ফোন করতে পারো, স্যার নিশ্চয়ই তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবেন। আর আমরা আবার চ্যাপ্টারে চলে যাই। তাহলে SN1 SN2 সম্বন্ধে হলো। এইবার একটা রিয়াকশান, এলিমিনেশন রিয়াকশানে চলে যাচ্ছি। এলিমিনেশন বা অপনয়ন বিক্রিয়া। অপনয়ন বিক্রিয়া বলতে বুঝবো কি, কোনো কিছু ধরো অপনয়ন হয়ে যাবে। ধরো ইথাইল অ্যালকোহল C2H5OH, এইটার মধ্যে যদি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় H2SO4, টেম্পারেচার 170 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি হবে? সালফিউরিক অ্যাসিডকে আমরা জানি নিরোধক বা জল শোষক পদার্থ। সালফিউরিক অ্যাসিড Al2O3 হলে টেম্পারেচারটা একটু বেশি লাগবে 350 ডিগ্রি সেন্টিগ্রেড, বা P2O5 হলেও টেম্পারেচার লাগবে হচ্ছে 350 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো সবকটাই হচ্ছে জল শোষক। অ্যালকোহল থেকে এরা জল শোষণ করে নেবে। কি হবে? OH এবং পার্শ্ববর্তী কার্বনের হাইড্রোজেন নিয়ে এরা কিন্তু জল বার করবে। OH এবং নিজের হাইড্রোজেন নিয়ে কিন্তু কখনো জল অপসারণ হবে না। সবসময় মনে হয় পাশের হাইড্রোজেন নিয়ে জল বেরোবে এবং এই দুটো কার্বনের মধ্যে একটা ডবল বন্ড তৈরি হবে, অর্থাৎ ইথিলিন তৈরি হয়ে গেল। ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন।
তাহলে মূল জিনিস হচ্ছে ইথাইল অ্যালকোহলতে যদি ইথিলিন করতে হয় তাহলে জল অপসারণ করতে হবে। জল অপসারণ করতে গেলে নিরোধক পদার্থ ব্যবহার করতে হবে। নিরোধক ব্যবহার করার যে আমাদের হাতে নিরোধক পদার্থ বলতে তিনটে জিনিস আছে। একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আছে, যেটার জন্য টেম্পারেচার হচ্ছে 170°C, অথবা Al2O3 জল শোষণ করে, তখন টেম্পারেচার লাগে 350°C, অথবা P2O5 লাগে, সেটাও 350 সেটাও 350°C। শুধুমাত্র যে জল অপসারণ করা হবে না, এখানে যদি ধর ব্রোমিন থাকতো তাহলে কি করতে হবে, তাহলে আমার HBr এলিমিনেট করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো সেম প্রোডাক্ট হবে। তাহলে HBr মানে এই একটা হাইড্রাসিড অপসারণ করতে হবে। হ্যাঁ, তখন এটাও নিরোধক হলে চলবে না। হ্যাঁ, তখন নিরোধক হলে না, চলবে না। তখন কিন্তু নিরোধক হলে আর চলবে না। তখন হচ্ছে একটা হাইড্রাসিড ইয়ে করতে হবে, তখন তাহলে একটা বেস দিতে হবে। এই বেসটা হচ্ছে অ্যালকোহলিক KOH বা ইথানলীয় KOH। হ্যাঁ, একটা বেস দিলে এটা বা খাট দিলে এই অ্যাসিডটা তৈরি হবে। এখানে কিন্তু অ্যালকোহলীয় কথাটা লিখতে হবে। যদি অ্যালকোহলীয় KOH বা ইথানলীয় KOH দেওয়া হয় তাহলে ঠিক আগের মতো ব্রোমিন আর পার্শ্ববর্তী কার্বন হাইড্রোজেন নিয়ে HBr অপসারণ হয়ে ওই দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড হবে। এইখানে যে রিয়াকশানটা হয় এটাকে বলি হচ্ছে অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিয়াকশান। এবার সাবস্টিটিউশন, আগেও যেমন SN1 SN2 পেয়েছিলাম, এখানেও কিন্তু দু রকম E1 E2, অর্থাৎ এলিমিনেশন ফার্স্ট অর্ডার রিয়াকশান, Elimination second order reaction। এলিমিনেশন সেকেন্ড অর্ডার রিয়াকশান। এখানেও সেই আগের মতো যদি উৎপন্ন পদার্থটা একটা বিষয়ের গাঢ়ত্বের উপর নির্ভর করে, ট্রানজিশন স্টেটটা যদি একটা সাবস্টেন্সের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে তাহলে ফার্স্ট অর্ডার, আর যদি দুটো সাবস্টেন্সের উপর নির্ভর করে তাহলে সেকেন্ড অর্ডার। তাহলে এদের ক্ষেত্রে মেকানিজমটা কিভাবে হচ্ছে সেইটা একটু দেখা যাক। ইথাইল ব্রোমাইড, এর মধ্যে যদি আমরা অ্যালকোহলীয় KOH দেওয়া হয় বা ইথানলীয় KOH যদি দেওয়া হয় তাহলে KOH আয়নিত OH মাইনাস আয়ন তৈরি করবে। এই OH মাইনাস আয়ন এখানে ওটা বিআর বিআর হবে। হ্যাঁ, আমরা ব্রোমিন দিয়েছি। আচ্ছা, এই OH-টা এসে এর অপোজিটের যে হাইড্রোজেনটা আছে এইটার সাথে একটা বন্ডিং তৈরি, এটাকে আক্রমণ করবে। এটা তাহলে এই দিকে ঠেলবে, এটা এই দিকে ঠেলবে। তাহলে ট্রানজিশন স্টেট যেটা হবে, এই অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে একটা বন্ড হবে, এই কার্বন আর হাইড্রোজেনের যে বন্ডটা, এই বন্ডটা ক্রমশ এবার আগের মতো উইক হবে। এবার এইখানে একটা বন্ড ছিল, এইখানে আরেকটা বন্ড তৈরি হবে, এই ব্রোমিন বন্ডটা ক্রমশ উইক হবে। তাহলে ইথাইল ব্রোমাইডে এটাকে ব্রোমিন যেটা আছে তার পার্শ্ববর্তী কার্বনের হাইড্রোজেনকে OH আক্রমণ করবে, ফলে সেই হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে একটা বন্ড তৈরি হবে, যেটা বন্ড ক্রিয়েট হচ্ছে বলে এইটাকে আমরা ডট ডট দিয়ে দেখিয়েছি। তারপরের স্টেপে কি হবে, এই কার্বন হাইড্রোজেন বন্ডটা ক্রমশ উইক হচ্ছে, তার জন্য ওটাকে ডট ডট দিয়ে দেখিয়েছি। এই কার্বন কার্বন মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে, আর এই কার্বন ব্রোমিন বন্ডটা ব্রেক করে যাচ্ছে, উইক হচ্ছে। এইটা হচ্ছে ট্রানজিশন স্টেট। এর পরের স্টেপে কি হবে, এই হাইড্রোজেন এই অক্সিজেন মিলে জল হয়ে চলে যাবে, তাহলে লিমিট হয়ে গেল জল। এইখান থেকে এই ব্রোমিন, এই বন্ডটা উইক ছিল যেটা, সেই বন্ডটা ভেঙে যাবে, হ্যাঁ। ভেঙে গিয়ে তৈরি করবে Br মাইনাস, আর এইখানটা থেকে তৈরি হয়ে যাবে কার্বন কার্বন ডাবল CH2 ডবল বন্ড CH2 বা ইথিলিন। তাহলে এইটা হচ্ছে ট্রানজিশন স্টেট, এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। আচ্ছা, এই দুটো স্টেপে যে রিয়াকশন হচ্ছে, রেটটা যদি আমরা দেখি, ফার্স্ট স্টেপে রিয়াকশনটা হচ্ছে ধীর গতি সম্পন্ন, এই রেটটা স্লো। আর সেকেন্ড স্টেপে যে রিয়াকশানটা হয় তার রেটটা হচ্ছে ফাস্ট। আমরা যদি রেট ডিটারমিনিং স্টেপটা হিসাব করি তাহলে যে ধাপটা স্লো স্টেপ, যে বিক্রিয়ার ধীর গতিতে হবে সেইটাকে আমরা মেনে নিই। অর্থাৎ ফার্স্ট স্টেপটার উপরে রেট ডিটারমিনিং স্টেপটা নির্ভর করবে। এক্ষেত্রে রেট ডিটারমিনিং স্টেপে তাহলে দুটো সাবস্ট্যান্সের উপরে নির্ভর করছে, OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করছে এবং ইথাইল ব্রোমাইডের উপরও নির্ভর করছে। তাই এটা সেকেন্ড অর্ডার রিয়াকশান, এটা হচ্ছে অপনয়নমূলক। অপনয়ন বা এটাকে বলি আমরা E2। তাহলে অপনয়ন বিক্রিয়া বলতে
কোনো একটা সবসময় কিন্তু ব্রোমিন যেটা লিভিং গ্রুপ থাকবে নিজের কার্বন, মনে রাখবে নিজের কার্বন হাইড্রোজেন নিয়ে কিন্তু হাইড্রাসিড অপসারিত হবে না, সবসময় তার পার্শ্ববর্তী কার্বনের হাইড্রোজেন অপসারণ হবে। এবং একাধিক, যদি মনে রাখবে ভবিষ্যতে দেখবে একাধিক হাইড্রোজেন যদি অপসারণ হওয়া সম্ভবপর হয়, তখন কোনটা থেকে যাবে সেটাও একটা নিয়মের উপর নির্ভর করে। এবার আমরা E1-এ চলে যাচ্ছি। E1-এর ক্ষেত্রে কি হবে, একই প্রোডাক্টটা একটু অন্য রকম। তোমরা সেকেন্ড অর্ডারটা তো দেখলে, এবার ফার্স্ট অর্ডারটা আমরা দেখে নিই। E1-এর ক্ষেত্রে আগেরটার মতো এবার এদিকের গ্রুপটা এবার বাল্কি গ্রুপ করে দিলাম তিনটেই। এইটা আছে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। এইটার মধ্যে যদি অ্যালকোহলীয় KOH দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু আগের ক্ষেত্রে যেমন ব্যাক সাইড অ্যাটাক করে ওই ঢুকেছিল SN1-এর ক্ষেত্রে, বা এখানে এবার এখানে তো করতে পারবে না, এখানে করতে পারবে না। এইবার কি করবে, এই কম্পাউন্ডটা আয়নিত হয়ে যাবে, আয়োনাইজড হয়ে যাবে। আয়োনাইজড হয়ে গিয়ে কি তৈরি করবে, CH3 আর Br-, আয়নিত হয়ে গেল। এর পরের স্টেপে কি হবে, CH3 ডবল বন্ড CH2, পার্শ্ববর্তী একটা কার্বনের হাইড্রোজেন নিয়ে, এইখানকার একটা হাইড্রোজেন আর এই ব্রোমিন নিয়ে HBr এলিমিনেট হবে এবং এই জায়গাটায় ডবল বন্ড হবে। যেহেতু এই ক্ষেত্রে এটা বাল্কি গ্রুপ ছিল সে আগেরটার মতোই, এখানে আর কিন্তু ওই জল ওইভাবে অপসারণ হচ্ছে না, এখানে HBr পার্শ্ববর্তী কারণ তো একই রকম অপসারণ হচ্ছে। এইটা দুটো অর্ডার উপর নির্ভর করছে। এখানে কিন্তু প্রোডাক্টটা শুধুমাত্র টারশিয়ারি বিউটাইল গ্রুপের উপর নির্ভর করছে, এখানে অ্যালকোহলীয় KOH-এর উপর নির্ভর করছে না। তাই এইটার বিক্রিয়া হার হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান। তাহলে আমাদের E1 E2 সম্বন্ধে ধারণা হয়ে গেল। তোমরা SN1 SN2 সেই ধারণা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, E1 E2 ধারণা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। স্যার একটা জিনিস একটুখানি বলে দেওয়া ভালো, আপনি বলে দিন স্যার, এক্ষেত্রে যখন আমরা অপনয়ন বিক্রিয়া যখন আমরা করব তখন কিন্তু কন্ডিশনটাও মেনশন করতে হয়, মানে হয় টেম্পারেচার মেনশন করতে হবে কিংবা আমি অ্যালকোহল যুক্ত বেস দিয়েছি কিনা। অবশ্যই টেম্পারেচার এবং কন্ডিশন SN1 হোক বা SN2 হোক সব সময় কিন্তু মেনশন করতেই হবে। যেমন যদি আমরা জলীয় KOH দিয়ে বিক্রিয়া করি তাহলে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে, এটা মনে রাখবে। আর যদি অ্যালকোহলীয় KOH দেওয়া হয় তাহলে অপনয়ন বিক্রিয়া হয়। একটা জলীয় KOH মানে KOH-টাকে আমরা জলে গুলে সলিউশন করেছি, আর অ্যাকোয়া সলিউশন হলে তখন প্রতিস্থাপন বিক্রিয়া হবে, SN1 মেথড বা SN2 মেথডে হবে। আর যদি অ্যালকোহলীয় KOH দেওয়া হয়, অ্যালকোহলীয় KOH দিলে অপনয়ন বিক্রিয়া হবে, E1 বা E2 হবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই কন্ডিশনটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে অবশ্যই, যখন তোমরা লিখবে। কন্ডিশনটা না লিখলে কিন্তু ভুল হয়ে গেল, তাই তো স্যার? অবশ্যই। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো স্যার? আচ্ছা, এরপরে আমরা একটু অ্যাসিডের তীব্রতা সম্বন্ধে দেখি। জৈব যৌগর অ্যাসিডের তীব্রতা, ধরো আমার প্রশ্ন হয় অনেক সময় ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এদের মধ্যে কোনটা তীব্র অ্যাসিড? কোনটা তীব্রতর? হ্যাঁ, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এর মধ্যে কোনটা তীব্র অ্যাসিড? অ্যাসিডিটি আমাদের ধারণা আছে, দেখো ফর্মিক অ্যাসিড পিঁপড়ের মধ্যে থাকে, পিঁপড়ের কামড় খেলে জ্বালা করে। আর অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার হিসাবে থাকে, আমরা সেটা বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে খাই। আচ্ছা, যে তার মানে পিঁপড়ের অ্যাসিডের কামড় খেলে জ্বালা করে, তার মানে আমরা কনসেপ্ট বলে দিচ্ছে ফর্মিক অ্যাসিড তীব্র। কিন্তু কেমিস্ট্রি পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে তাহলে তো আমাদের এইভাবে লিখলে হবে না। তার জন্য আমাদের কারণটা কি, আমাদের অ্যাসিড কি করবে, H+ আয়ন ফর্ম করবে। সবসময় মনে রাখবে এই হাইড্রোজেনটা আয়নিত হবে, এখানে HCOOH এর সাথে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা আয়নিত হবে। সেই হাইড্রোজেনটা আয়নিত H+ তৈরি করবে। যে সাবস্ট্যান্সটা তাড়াতাড়ি H+ আয়ন তৈরি করবে সেটা তীব্র অ্যাসিড হবে, যে সাবস্ট্যান্সটা আস্তে আস্তে বা ধীর গতিতে H+ আয়ন তৈরি করবে সেটা উইক অ্যাসিড হবে। আচ্ছা, এটার জন্য কোনটা দেখতে হবে, এই অক্সিজেন হাইড্রোজেনের যে বন্ডিং যেটা আছে এই বন্ডিংটা দেখতে হবে। এই বন্ডিংটা যার ক্ষেত্রে শক্তিশালী হবে তাহলে সে তাড়াতাড়ি H+ আয়ন তৈরি করবে না, সেটা তাহলে উইক অ্যাসিড হবে। আর এই অক্সিজেন হাইড্রোজেন বন্ডিংটা যার ক্ষেত্রে উইক হবে সে দ্রুত তৈরি করবে, সে তাড়াতাড়ি বা দ্রুত H+ তৈরি করবে।
তাহলে তার ক্ষেত্রে কি হবে, সেটা তীব্র হবে। সেটা তীব্র বা স্ট্রং অ্যাসিড হবে। এবার হচ্ছে আমাদের এখানে একটা ইন্ডাকটিভ এফেক্ট বলে একটা টার্ম আছে, CH3, সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টে প্লাস। ইন্ডাকটিভ মানে হচ্ছে সোজা কথা ইলেকট্রনকে কেউ কোনো কোনো মূলক ঠেলে, পুশ করে, আবার কোনো কোনো মূলক নিজের দিকে টানে। বাংলা যেটা আছে ইলেকট্রন, বা ইংলিশ বইতে যে টার্ম ইলেকট্রন পুলিং গ্রুপ বা ইলেকট্রন পুশিং গ্রুপ। হ্যাঁ, আচ্ছা, মিথাইল গ্রুপ ওই লিস্টে আছে হচ্ছে ইলেকট্রন ঠেলবে, ইলেকট্রন পুশিং গ্রুপ। তাহলে ইলেকট্রনটা ঠেলবে একে, তাহলে এই কার্বন ঠেলবে এবার এই অক্সিজেনের দিকে, এই কার্বন ঠেলবে তাহলে এই দিকে। তাহলে কি হচ্ছে, এইখানে অক্সিজেন হাইড্রোজেনের যা বন্ধনী শক্তি ছিল, মিথাইল ইলেকট্রন ঠেলার ফলে এই বন্ধনীর মধ্যে ইলেকট্রন গাঢ়ত্ব আরও বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে কী হবে, এই বন্ডিংটা আরও শক্তিশালী হয়ে যাবে। এই বন্ডিংটা যদি আরও শক্তিশালী হয়ে যায় তাহলে এটা কি করবে, তাড়াতাড়ি H+ আয়ন দেবে না, তাই এটা হচ্ছে উইক অ্যাসিড বা মৃদু অ্যাসিড। তাহলে অ্যাসিডের মূল কনসেপ্ট হচ্ছে এই অক্সিজেন হাইড্রোজেন বন্ডিংটার শক্তির দিকে তাকাতে হবে। যার ক্ষেত্রে অক্সিজেন হাইড্রোজেন বন্ডিং শক্তিটা বেশি শক্তিশালী সেটা হবে উইক অ্যাসিড, আর যার ক্ষেত্রে এটা কম শক্তিশালী সেটা হবে তীব্র অ্যাসিড। এবং সেটার জন্য হচ্ছে এই গ্রুপটার সাথে যেটা যুক্ত আছে সেইটাকে আমরা ধরে তার হিসাব করতে হবে। আমরা হাইড্রোজেনটাকে বেস লেভেল ধরি হচ্ছে 0, বা এর কোনো ইলেকট্রন ঠেলার ক্ষমতা বা টানার ক্ষমতা নেই। তার সাপেক্ষে যাদের ইলেকট্রন অ্যাক্টিভিটির উপর বা তাদের অবস্থানের উপর আমরা +I বা -I বলি, সেই লিস্টটা আমাদের মুখস্থ রাখতে হবে, কে কে ইলেকট্রন ঠেলে আর কে কে ইলেকট্রন টানে। সিমিলারলি যদি তাহলে ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে দেখা গেল হচ্ছে ফর্মিক অ্যাসিড তীব্র অ্যাসিড। এইবার অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন করে দিলাম, এবার হয়ে গেল ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এবার যদি প্রশ্ন দেয় অ্যাসিটিক অ্যাসিড আর ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কোনটা তীব্র, এইবার কি দাঁড়াবে, এবার ক্লোরিন হচ্ছে কিন্তু মিথাইল গ্রুপ উল্টো, -I এফেক্ট। ক্লোরিন কি করবে, ইলেকট্রনকে নিজের দিকে টানবে। ক্লোরিন তাহলে ইলেকট্রনকে নিজের দিকে টানলে কি হবে, ক্লোরিন ইলেকট্রন টানবে এই কার্বন থেকে। সিমিলারলি এই কার্বন যে ইলেকট্রন ঘাটতি পড়লো সে টানবে এর থেকে, তাহলে এই টানবে এখান থেকে। আর আলটিমেটলি এই অক্সিজেন হাইড্রোজেন বন্ধনীতে কি হচ্ছে, ইলেকট্রনের ঘাটতি হয়ে যাচ্ছে, মানে উইক হয়ে যাচ্ছে বন্ধনটা উইক হয়ে যাচ্ছে। ইলেকট্রনের ঘাটতি হয়ে যাওয়া মানে বন্ধনটা উইক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে তাড়াতাড়ি ছেড়ে দেবে। তাহলে এটা হয়ে গেল, তাহলে এই দুটো অ্যাসিডের মধ্যে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড তাহলে স্ট্রং অ্যাসিড। সিমিলারলি যদি ক্লোরিনের বদলে এখানে যদি দুটো ক্লোরিন থাকতো, এখানে একটা ক্লোরিন আছে, যদি ডাইক্লোরো হতো তাহলে একটা ক্লোরিন যে শক্তি দিয়ে ইলেকট্রনটাকে টানতো, দুটো ক্লোরিন থাকলে তার থেকে আরও বেশি শক্তি দিয়ে ইলেকট্রনকে টানবে। তাহলে এইখানে ইলেকট্রন গাঢ়ত্ব আগে যতটা কম ছিল তার থেকে আরও বেশি কমে যাবে, তাহলে সেটা আরও তীব্র অ্যাসিড হবে। সিমিলারলি ক্লোরিনের সংখ্যা যদি বাড়িয়ে দিই, 3টে ক্লোরিন করে দিই, তাহলে সেটা আরও তীব্র হবে। এখানে যদি এবার কার্বনের, তাহলে ক্লোরিনের সংখ্যা বাড়ালে অ্যাসিডের তীব্রতা বাড়ছে। এবার যদি এখানে ক্লোরিনের জায়গায় ফ্লোরিন করে দিই তাহলে কি হবে, ক্লোরিনের জায়গায় যদি ফ্লোরিন করে দেওয়া হয়, ক্লোরিনও ইলেকট্রন টানে, ফ্লোরিনও ইলেকট্রন টানে। ফ্লোরিনে ইলেকট্রন টানার ক্ষমতা ক্লোরিনের থেকে বেশি। তাহলে কি হবে, ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের যা তীব্রতা ছিল, ফ্লোরো অ্যাসিটিক অ্যাসিডের তীব্রতা কিন্তু তার থেকে আরও বেড়ে যাবে। তাহলে ক্লোরিন থেকে ফ্লোরো অ্যাসিটিক অ্যাসিড করলে অ্যাসিডের তীব্রতা বাড়বে, কারণ ফ্লোরিনের ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা ক্লোরিনের থেকে আরও বেশি। সিমিলারলি যদি এইখানে কার্বনের সংখ্যা বাড়ানো হয় তাহলে কি হবে, এখানে যদি কার্বনের সংখ্যা বাড়িয়ে দিই, কার্বনের সংখ্যা যদি বাড়িয়ে দিই তাহলে কি আগে এইদিকে গ্রুপটা ছিল শুধু CH3, এইবার কিন্তু C2H5 হয়ে গেছে। তাহলে এবার কি হচ্ছে, মিথাইল গ্রুপ থেকে ইথাইল গ্রুপের ভরটা অনেক আগের থেকে বেশি, ফলে এর পুশিং পাওয়ারটা আগের তুলনায় আরও বেশি। ফলে এটা আগে যে শক্তি দিয়ে ইলেকট্রনটাকে ঠেলছিল, তাহলে এখন আরও বেশি শক্তি দিয়ে ঠেলবে একদম। তাহলে OH বন্ডিংয়ে এসে কি হবে, আরও শক্তিশালী হবে। বন্ডটা যদি শক্তিশালী হয় তাহলে তাড়াতাড়ি H+ আয়ন উৎপন্ন করবে না, মানে আরও মৃদু অ্যাসিড হয়ে যাবে। অর্থাৎ কার্বনের সংখ্যা যত এইদিকে বাড়বে তত অ্যাসিডের স্ট্রেংথ কমবে, তত মৃদু অ্যাসিড হবে।
এইবার ধরো এইটার সাথে এইখানটা একটা হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন হয়ে গেল, CH3CH2COH। তাহলে এখানে আমার তিনটে অ্যাসিড লিখেছি। প্রথমটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COOH, তারপর হচ্ছে 2-ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড আর 3-ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড। তিনটেই অ্যাসিড, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, কারণ হচ্ছে তিনটেতেই এখান থেকে H+ আয়ন তৈরি করবে। তিনটেই যেহেতু H+ আয়ন তৈরি করবে অ্যাসিড। এবার যদি এদের অ্যাসিডিক স্ট্রেংথ হিসাবে সাজাতে বলে, তোমার অনেক হায়ার সেকেন্ডারি প্রশ্ন বা জয়েন্ট এন্ট্রান্স এই টাইপের পরীক্ষা এই প্রশ্নগুলো আসে অ্যারেঞ্জ করতে, কোনটা অ্যাসিডের তীব্রতা ক্ষুদ্রতম থেকে বা ক্রমবর্ধমান হিসাবে সাজাও বা ক্রমহ্রাসমান ক্রম হিসাবে সাজাও, তার অনেক প্রশ্ন আসে। এবার তিনটেই অ্যাসিড, এইবার কি করব, এখানে মিথাইল গ্রুপ, এখানে যে গ্রুপটা আছে সেটা ইথাইল গ্রুপ। ইথাইল গ্রুপ হচ্ছে +I এফেক্ট, +I এফেক্ট থাকার ফলে কি হবে, ইলেকট্রনটাকে ঠেলবে। ইলেকট্রনটাকে এইদিকে ঠেলার ফলে কি হবে, আলটিমেটলি OH বন্ডিং যেটা আছে এখানে, OH বন্ডিংয়ের স্ট্রেংথটা বাড়তে থাকবে। যেহেতু OH বন্ডিংয়ের স্ট্রেংথটা এখানে বাড়তে থাকবে, তাই এটা হয়ে যাবে মৃদু, কারণ ও H তাড়াতাড়ি ছাড়তে চাইবে না, OH তাড়াতাড়ি ছাড়তে চাইবে না। সিমিলারলি এই ক্লোরিনটার ক্ষেত্রে এদের ক্লোরিনে হচ্ছে -I এফেক্ট। -I এফেক্ট মিনস ইলেকট্রনকে নিজের দিকে টানবে, পুলিং গ্রুপে টানবে। টানার ফলে কি হবে, এইখানে থেকে হাইড্রোজেনের এই বন্ডটা উইক হবে, তাড়াতাড়ি H+ দেবে। এখানেও ক্লোরিন আছে, এও টানবে। এবার কার টানটা বেশি হবে? আচ্ছা, এখানে যেহেতু এই ক্লোরিন থেকে এই H এর ডিস্টেন্সটা অনেক কম, মাঝখানে শুধুমাত্র দুটো কার্বন আছে, বা মাঝখানে শুধু এই কার্বনটা একটা কার্বন আছে, কিন্তু এইটার ক্ষেত্রে মাঝখানে দুটো কার্বন আছে। তাহলে দুটো কার্বনের ডিস্টেন্সটা অনেক বেড়ে যাবে, দুজনেই টানবে। কিন্তু যেহেতু ডিস্টেন্সজনিত কারণে এর আকর্ষণ বলটা অনেক কমে যাবে, তার জন্য এর অ্যাসিড ধর্ম এইটার তুলনায় কম। এবার যদি সাজাই তাহলে কি দাঁড়াচ্ছে, এইটার অ্যাসিড ধর্ম হচ্ছে সব থেকে বেশি, কারণ ক্লোরিন অবস্থানটা অ্যাসিড গ্রুপের থেকে অনেক কাছে। এখানে এই ক্লোরিনটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এটারও অ্যাসিড ধর্ম এটার থেকে বেশি, কিন্তু ডিস্টেন্সজনিত কারণে এটা এর তুলনায় কম। এটা হচ্ছে সব থেকে তীব্র, তারপরে এইটা, আর তারপরে হচ্ছে এইটা। যদি আমরা সাজাই তাহলে এর অ্যাসিড ধর্ম হচ্ছে সব থেকে বেশি, তারপরে B, তারপরে C। তাহলে এদের কোনটা অ্যাসিড ধর্ম কিভাবে হিসাব করতে পারো সেটার সম্বন্ধে একটা ধারণা হলো। এবার যদি আমার ক্ষার বেসিসিটি যদি দেখতে বলে, যেমন অ্যাসিডের তীব্রতাটা কিভাবে দেখব, তাহলে হচ্ছে মূল জিনিস হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন যেটা আছে তার উপর ভিত্তি করে দেখব। এবার এইখানে যে হাইড্রোজেন যেটা আছে, সেই হাইড্রোজেনটা কে আগে ছাড়বে, +I বা -I, মানে ইলেকট্রন ঠেলছে না টানছে, তার উপর ভিত্তি করে দেখা যাবে। তার মানে স্যার এখানে তো ওদেরকে পুলিং গ্রুপ আর পুশিং গ্রুপটা একটু মুখস্থ করে রাখতে হবে। চারটা তোমাদের চার্ট আছে, সেটা তোমাদের মনে রাখতে হবে। এবার ক্ষারের ক্ষেত্রে যদি দেখি কোনটা বেশি ক্ষারীয়, আচ্ছা, ক্ষারের ক্ষেত্রে দেখতে হবে যেটা তাদের নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। ধরো মিথাইল অ্যামোনিয়ার রেসপেক্টে যদি দেখি, অ্যামোনিয়া CH3NH2, মিথাইল অ্যামিন CH3NH, CH3 ডাইমিথাইল অ্যামিন CH3 ট্রাইমিথাইল অ্যামিন। অ্যামোনিয়া, মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন। অ্যামোনিয়ার তুলনায় এদের ক্ষারকীয় ধর্ম যদি দেখতে বলি, ক্ষারকীয় ধর্ম নাইট্রোজেন, এদের সবার ক্ষেত্রে নাইট্রোজেনের উপর লোন পেয়ার অফ ইলেকট্রন বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে। এবার ক্ষারের ক্ষেত্রে দেখতে হবে কি, যারা এই নিঃসঙ্গ জোড় ইলেকট্রন তাড়াতাড়ি ত্যাগ করবে, যারা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন তাড়াতাড়ি ডোনেট করবে, ইজিলি ডোনেট করবে, তারা হচ্ছে বেসিক। তাহলে সবারই উপর নাইট্রোজেন আছে, সব নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, সবাই এই ইলেকট্রনটা ত্যাগ করবে। তাহলে যারা ত্যাগ করতে পারবে তারাই হচ্ছে বেস। তাহলে এইগুলো সবকটা বেস, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। এবার প্রশ্ন হচ্ছে
এদের কে মধ্যে কত তাড়াতাড়ি ত্যাগ কে করবে। কত তাড়াতাড়ি ত্যাগ করবে, যে তাহলে কে স্ট্রং বেস কে উইক বেস। আচ্ছা, এবার মিথাইল অ্যামিন, সে আগের ক্ষেত্রে দেখেছি অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে প্লাস আই এফেক্ট বা ইলেকট্রন ঠেলবে। ইলেকট্রন ঠেলার ফলে কী হবে, এখানে নাইট্রোজেনের উপর যা ইলেকট্রন গাঢ়ত্ব, এই লোন পেয়ারের যে গাঢ়ত্ব এর থেকে কিছুটা বেড়ে যাবে। তাহলে অ্যামোনিয়ার থেকে এর বেসিসিটি বেশি। এবার যদি ডাইমিথাইল অ্যামিনে আসি বা সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে আসি, তাহলে কি দাঁড়াবে, এখানে এই দিকের মিথাইলে যেমন ইলেকট্রন ঠেলছে, এই দিকের মিথাইল ইলেকট্রন ঠেলছে, ফলে কি হবে, এখানে এই লোন পেয়ারের যে গাঢ়ত্ব সেটা আরও বেড়ে যাবে, আরো দ্রুত ছাড়বে। আরও দ্রুত ছাড়বে, তাহলে এটার বেসিসিটি আরও বেশি। টারশিয়ারির ক্ষেত্রে এটা আরও বেশি। তাহলে অ্যামোনিয়া, তাহলে যদি সাজাই তাহলে এটার সবথেকে অ্যামোনিয়ার বেসিসিটি হচ্ছে সব থেকে কম, অ্যানিলিনের বেসিসিটি হচ্ছে তার থেকে একটু বেশি, ডাইমিথাইল অ্যামিন আরও বেশি, ট্রাইমিথাইল অ্যামিনে বেশি, সব থেকে বেশি। সব থেকে বেশি। এটা হচ্ছে অ্যাপ্রোটিক দ্রাবকে, অ্যাপ্রোটিক সলভেন্টের ক্ষেত্রে এটা হয়। কিন্তু জলীয় দ্রবণের ক্ষেত্রে এর একটা উল্টো জিনিস আছে। উল্টো জিনিস বলতে এইখানে নাইট্রোজেনের থেকে তাকে ঘিরে 3টে মিথাইল মূলক আছে। তাহলে অ্যাকোয়াস সলিউশন কী হবে, একটা ছোট আকারের নাইট্রোজেনকে ঘিরে 3টে বড় আকারের মিথাইল মূলক থাকে, বাল্কি গ্রুপ থাকায় এখানে স্টেরিক ফ্যাক্টর কাজ করে। তাহলে এদের লব্ধি বল যেটা হবে, এফেক্টিভ যে পুশিং গ্রুপ যেটা হবে, সেটা কিন্তু অনেক কমে যায়। ফলে এইটার বেসিসিটি তখন কমে যায়। তখন যদি সাজাই তখন এইটার বেসিসিটি হচ্ছে সব থেকে কম, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। সেটা জলীয় দ্রবণের ক্ষেত্রে। জলীয় দ্রবণের ক্ষেত্রে অর্ডারটা একটু উল্টো হয়ে যায়। এবার মানে ওরা যখন করবে স্যার, তখন মাথায় রাখতে হবে যে কি জানতে চেয়েছে। কোন দ্রাবকে কোন আছে তার দ্রাবকে উপরে আছে, উপর তার ভিত্তি উপরে। করে তোমায় বলতে হবে। এবার যদি আমরা অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে যাই, অ্যারোমেটিক অ্যামিন বলতে বেনজিন, মাথায় NH2 আছে, অ্যানিলিন। এবার যদি অ্যামোনিয়া আর অ্যানিলিন, এই দুটোর মধ্যে কার ক্ষারকীয় ধর্ম বেশি? অ্যানিলিন আর অ্যামোনিয়া দুটোই নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, দুটোই বেস। এবার প্রশ্ন হচ্ছে কোনটা বেশি বেস? আচ্ছা, এবার এটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এটার ক্ষেত্রে অ্যানিলিনের ক্ষেত্রে রেজোনেন্স হয়। রেজোনেন্স মানে কি, লোন পেয়ার যা ছিল তাই থাকবে, যতগুলো ডবল বন্ড ছিল তাই থাকবে, শুধুমাত্র এই লোন পেয়ারের অবস্থানটা ঘুরবে, বিভিন্ন জায়গায় অবস্থানটা পাল্টে যাবে। কি হবে, এই লোন পেয়ারটা বেনজিন বলে আকর্ষণ করে অ্যানিলিনের ক্ষেত্রে, ফলে কি হবে, এই লোন পেয়ারটা এইখানে আসবে, এটা এইখানে আসবে। তার মানে এইখান থেকে লোন পেয়ার আসা মানে হচ্ছে এই জায়গায় একটা ডবল বন্ড তৈরি হলো, এইখান থেকে ইলেকট্রনটা চলে গেছে, নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ হয়েছে, এইখানে লোন পেয়ারটা এসে থেমে গেল, এই দুটো ডবল বন্ড ইনট্যাক্ট থাকলো। এর পরের ফিগারে কি হবে, এই লোন পেয়ারটা মুভ করবে, এক জায়গায় ফিক্স থাকছে না, এইটা এখানে আসলো, এইখানে লোন পেয়ার দুটো থেকে গেল। এই লোন পেয়ারটা কিন্তু এক জায়গায় ফিক্স থাকছে না, এই লোন পেয়ারটা বিভিন্ন জায়গায় মুভ করছে। এটা চলমান লোন পেয়ারটা। তাহলে এইটাকে বলে হচ্ছে অ্যানিলিনের রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে এখানে 5টা ছবি পাওয়া যাচ্ছে রেজোনেন্সের। তার মধ্যে 5টা ছবিতে কি, অ্যানিলিনের নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে সেটা বেনজিন বলে, এক জায়গায় ফিক্সটা থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, 5 রকম অবস্থান পাচ্ছি 5 আমরা। রকম অবস্থান পাচ্ছি। আর এর ফলে কি, আর প্রথম ছবি আর শেষ ছবিটার মধ্যে পার্থক্য দেখো, প্রথম ছবিতে যেটা ডবল বন্ড ছিল, শেষ ছবিতে সেটা সিঙ্গেল বন্ড হয়েছে, যেটা সিঙ্গেল বন্ড ছিল সেটা ডবল বন্ড হয়েছে। আর যে এখানে কি হলো, তাহলে রেজোনেন্স, এটাকে বলেছে রেজোনেন্স। এই রেজোনেন্সের ফলে লোন পেয়ার অফ ইলেকট্রনটা বেনজিন বলয়ে প্রবেশ করছে। তাহলে আগে নাইট্রোজেনের উপর লোন পেয়ারের যা গাঢ়ত্ব ছিল, যা কনসেন্ট্রেশন ছিল, এখন এর কনসেন্ট্রেশন আগের তুলনায় কমে যাচ্ছে।
যেহেতু এর কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, তাহলে এর বেসিসিটি কিন্তু অ্যামোনিয়ার তুলনায় কমে যাচ্ছে। অ্যানিলিনের তাহলে বেসিসিটি অ্যামোনিয়ার যা বেসিসিটি তার থেকে কম। প্রশ্ন আসে হচ্ছে অ্যানিলিনের বেসিসিটি অ্যামোনিয়ার থেকে কম কেন? তাহলে তোমার উত্তরটা কি হবে? অ্যানিলিন রেজোনেন্সে পার্টিসিপেট করে। রেজোনেন্সে পার্টিসিপেট করার ফলে কি হবে? লোন পেয়ারটা বেঞ্জিন বলে প্রবেশ করছে, ফলে নাইট্রোজেনের উপর যে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি সেটা ক্রমশ কমে যাচ্ছে, তাই অ্যানিলিনের বেসিসিটিটা কম। এটার সাথে আরেকটা প্রশ্ন দেখা যায়, সেটা হচ্ছে অ্যানিলিনের যে রেজোনেন্স স্ট্রাকচার দেখলাম, তাতে দেখলাম হচ্ছে লোন পেয়ারগুলো প্রথম ছবিতে অর্থ অবস্থান, এইটাকে বলি অর্থ অবস্থান। তার দ্বিতীয় ছবিতে লোন পেয়ারটা ছিল প্যারা অবস্থান, আবার 3 নম্বর ছবিতে অর্থ অবস্থান। তাহলে এই লোন পেয়ারের যে অবস্থানটা সেটা হচ্ছে অর্থ বা প্যারা অবস্থানে থাকছে। তাহলে অর্থ প্যারা অবস্থানে লোন পেয়ার মানে ইলেকট্রনের গাঢ়ত্ব বেশি, তার মানে কোনো ধনাত্মক মূলকের সংযোজন তাহলে অ্যানিলিনের ক্ষেত্রে অর্থ প্যারা অবস্থানে হবে। তার মানে তার জন্য এটাকে বলা হচ্ছে অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। এদের যে বিক্রিয়াগুলো হবে সেগুলো অর্থ প্যারা অবস্থানে হবে। যাদের ক্ষেত্রে বিক্রিয়াগুলো অর্থপ্যারা অবস্থান হবে তাদের বলি অর্থপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ। যাদের ক্ষেত্রে বিক্রিয়াটা মেটা অবস্থানে হবে তাদের বলি হচ্ছে মেটা ওরিয়েন্টিং গ্রুপ। তাহলে এর বেসিসিটিটা তাহলে বোঝা গেল এবং তার কি গ্রুপ হবে সেটা বোঝা গেল। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, তাহলে ক্লোরোবেনজিন আর মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে দেখেছিলাম কি একটা আগে প্রথমে যখন বলেছিলাম SN2 বিক্রিয়া হচ্ছে, কিন্তু এইখানে যদি বেঞ্জিন মূলক থাকে তাহলে কি রকম বিক্রি হবে দেখা যাক। SN1 হবে না SN2 হবে? ক্লোরোবেনজিনের ক্ষেত্রে এখানে ক্লোরিনের মাথায় লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে জলীয় KOH দিলে কি দাঁড়াবে? এই ক্লোরিনের লোন পেয়ারটা সে আগে অ্যানিলিনের ক্ষেত্রে যেমন দেখলাম ঠিক সিমিলারলি এটাও রেজোনেন্সে পার্টিসিপেট করবে। করার ফলে কি হবে? এই যে লোন পেয়ার ইলেকট্রন ক্লোরিনের মাথায় আছে সেটা বেঞ্জিন বলয়ের মধ্যে প্রবেশ করবে। একদম আগে অ্যানিলিনের ক্ষেত্রে যেরকম ছিল ঠিক সিমিলারলি আগের ক্ষেত্রে যেমন 5টা ছবি হয়েছিল এক্ষেত্রেও 5টা ছবি হবে। সেটা তোমরা দেখে নিতে পারবে, কারণ আজকে আমাদের সময় শেষ। স্যার আজকে আমাদের সঙ্গে ছিলেন বারাসাত সত্যভারতী বিদ্যাপীঠ থেকে বলয় মজুমদার। তোমরা ক্লাস 11-এ কেমিস্ট্রির একেবারে বেস যেটা অর্গানিক কেমিস্ট্রি তোমরা শিখলে, অনেকটাই শিখতে পেরেছো। যদি আবার দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবে এডুকেশন অনলাইন, এই এপিসোডটা তোমরা আবার দেখতে পাবে। স্যার থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। পরের পর্বে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।